একজন মানুষ বা তার যে সত্তাটা সেটা তিনটে জিনিসের দ্বারা তৈরি হয়। ফ্রান্সের সাইকোঅ্যানালিসিস্ট জ্যাক ল্যাকান সে এই তিনটে জিনিসকে বলে থ্রি ডিফারেন্ট রেজিস্টার। একটা হচ্ছে কি রিয়েল, একটা হলো সিম্বলিক, আর একটা হচ্ছে ইম্যাজিনারি। অর্থাৎ আমাদের মনের মধ্যে বা মানুষ বলতে যে সত্তাটা সেটা এই তিনটে যে ডাইমেনশান সেই তিনটে ডাইমেনশানের সঙ্গবদ্ধভাবে বা মিলিতভাবে তৈরি হয়। এই রিয়েল, সিম্বলিক আর ইম্যাজিনারি মানে কি, এটাই আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝতে পারি। ধরা যাক কোনো একটা চেস বোর্ডে একটা কোনো দাবার খেলা হচ্ছে। নাও সেই দাবা খেলার মধ্যে যে গুটিগুলো আছে, অর্থাৎ একটা ঘোড়া আছে, সেই ঘোড়ার একটা নির্দিষ্ট পরিমাণে চাল আছে, আড়াই ঘর যাবে, রানীর একরকম চাল আছে, রাজার একরকম চাল আছে। এই যে চালগুলো আমরা দিচ্ছি সেগুলো হচ্ছে কি এক একটা সিম্বলিক বিষয়, অর্থাৎ কতগুলো নিয়ম, কতগুলো অর্ডার। অন্যদিকে এই যে রাজা, এই যে রানী বা ঘোড়া, এই যে নামগুলো আমরা ব্যবহার করছি দাবা খেলার যে নিয়মের মধ্যে, এই যে একটা কাল্পনিক জিনিস আমরা ইউজ করছি সেটাই হচ্ছে কি ইম্যাজিনারি। অর্থাৎ অ্যাকচুয়ালি এখানে কোনো ঘোড়া, রাজা বা হচ্ছে রানী এই শব্দগুলোর পরিবর্তে আমরা কোনো অন্য নাম ব্যবহার করতে পারতাম, ম্যাসেঞ্জার, গাছ, পাতা ইত্যাদি ইত্যাদি। নাও এই যে শব্দগুলো আমরা ব্যবহার করছি এটা হচ্ছে কি ইম্যাজিনারি। আর যখন দুজন প্লেয়ার একসঙ্গে দাবাটা খেলছে, খেলাটা যখন চলছে, তখন দুজনের যে বুদ্ধি, তাদের যে ইন্টেলেক্ট, তাদের মধ্যে একটা সংঘর্ষ হচ্ছে এই দাবা খেলার মধ্যে দিয়ে, যার ফলে খেলার সময় অনেক জটিল সিচুয়েশান তৈরি হচ্ছে। এমন একটা সিচুয়েশান যেখানে হতে পারে কেউ একজন হেরে যাচ্ছে, কেউ একজন জিতে যাচ্ছে, একটা ডেড ব্লকের মতো সিচুয়েশান, কেউই হয়তো জিততে পারছে না। সেই যে সিচুয়েশানগুলো, সেই যে জটিল অবস্থাগুলো, সেগুলোকে আমরা বলছি কি রিয়েল। রিয়েল মানে কিন্তু রিয়েলিটি নয়। ল্যাকানের থিওরিতে রিয়েল আর রিয়েলিটি দুটো আলাদা জিনিস। আমরা রিয়েলিটিতে এসে দাঁড়াই বা বাস্তবের সামনে এসে দাঁড়াই কেন? কারণ আমরা রিয়েল থেকে পালিয়ে যাওয়ার জন্য, রিয়েল থেকে আমরা নিজেকে বাঁচানোর জন্য রিয়েলিটির সামনে এসে দাঁড়াই। এই যে ইম্যাজিনারি, সিম্বলিক আর রিয়েল, এই তিনটে জিনিস সম্পর্কে আমরা দাবা খেলার উদাহরণের মাধ্যমে বুঝলাম, কিন্তু আরও একটু ভালো করে বোঝার জন্য আমাদেরকে আরও কিছু উদাহরণ নিতে হবে। আমাদের মনের মধ্যে কখন প্রথমবারের জন্য এই রিয়েল, সিম্বলিক আর ইম্যাজিনারি এই তিনটে জিনিসের রেজিস্টার তৈরি হয়? অর্থাৎ এই তিনটে জিনিসের যে গঠনটা বা তার যে ডাইমেনশানগুলো সেগুলো উদয় হয় বা তার ছাপটা আমাদের মনের মধ্যে প্রথম কখন সৃষ্টি হয়? সবার প্রথমে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি ইম্যাজিনারি। যেটা যখন তৈরি হয় সেটাকে আমরা বলি কি মিরর স্টেজ। ল্যাকন যে মিরর স্টেজের কথা বলেছেন সেটা কিন্তু ফ্রয়েডিয়ান যে মিরর স্টেজ বা হেগেলিয়ান মিরর স্টেজ তার থেকে বেশ কিছুটা আলাদা। একজন চাইল্ড যখন বড় হয় তখন সে কি করে, বড় হতে হতে বিভিন্ন খেলাধুলো করছে, তার মাঝখানে কোনো এক সময় সে নিজেকে আয়নার মধ্যে দেখে। যখন সে আয়নার মধ্যে দেখে তখন সে প্রথমবারের জন্য এটা রেকগনাইজ করতে পারে, এটা বুঝতে পারে যে ওই যে আয়নার মধ্যে যেটা সে দেখছে সেটা হচ্ছে সে নিজে। অর্থাৎ তখন তার একটা ইগো সেলফ ডেভেলপ হয়। একজন চাইল্ড যখন তার বয়স 4 বছরেরও কম সময় থাকে তখন সে কিন্তু বুঝতে পারে না তার নিজের এক্সপেরিয়েন্স আর অন্যদের এক্সপেরিয়েন্সের মধ্যে ডিফারেন্সটা। একদম ছোটোবেলায় শিশুরা কী হয়, যদি তার খিদে পায় তার মানে সে মনে করে কি আমার আশেপাশে যত মানুষ আছে, আমার বাবা মা, তাদের সবারও খিদে পাচ্ছে, তারাও একই জিনিস ফিল করছে। যদি তার বাথরুম পায় তাহলে সে মনে করে অন্যদেরও বাথরুম পাচ্ছে। শুধু তাই নয়, একজন চাইল্ড সে এটা বুঝতে পারে না তার শরীরের বিভিন্ন আলাদা আলাদা পার্টস আছে, তার হাত, তার পা, তার মাথা, তার চোখ, এগুলো যে আলাদা আলাদা এবং সেগুলো মিলে যে সে একটা সমষ্টি, একটা টোটাল যে একটা সাবজেক্ট, সে সেটাকে এক্সপিরিয়েন্স করতে পারে না। সে জিনিসটা একটা ইউনিটি ফর্মে অভিজ্ঞতা করতে পারে না। শুধু তাই নয়, একজন চাইল্ড তার মায়ের প্রতি শুধুমাত্র এক রকমের ফিলিংসই এক্সপিরিয়েন্স করতে পারে একটা বয়স পর্যন্ত। আইদার সে তার মাকে ভালোবাসে, তার মা তার যখন টেক কেয়ার করে, যখন তার খেয়াল রাখে, অথবা যখন সে মায়ের কাছে দুধ চাইছে বা কোনো খাবার চাইছে কিন্তু মা হয়তো রান্নাঘরে ব্যস্ত আছে, মা দিতে পারছে না, তখন তার রাগ হচ্ছে। সে মনে করে কি এটা একটা ডিফারেন্ট মাদার। সে ভাবে তার মা দুটো আলাদা আলাদা মা আছে, একটা হচ্ছে গুড মাদার, একটা হচ্ছে ব্যাড মাদার। অর্থাৎ একই মানুষের প্রতি দুটো আলাদা ধরনের ইমোশন সে তৈরি করতে পারে না। আমরা যখন বড় হয়ে যাই তখন আমরা দেখি যে আমরা যাকে ভালোবাসি তাকে আবার আমরা ঘৃণাও করি, যাকে আমরা
অনেক যাকে আমরা টেক কেয়ার করি তার প্রতি আমরা আবার রাগও করি, যাকে আমরা পছন্দ করি তাকে আমরা আবার হিংসাও করি। অর্থাৎ আমাদের ইমোশনসগুলো একটা অ্যাম্বিভ্যালেন্সের মধ্যে থাকে, অর্থাৎ দুটো কন্ট্রাডিক্টরি ইমোশন আমরা একই মানুষের প্রতি এক্সপেরিয়েন্স করি বা একই মানুষের অভিমুখে থাকে। কিন্তু একটা শিশুর মধ্যে এমনটা থাকে না, তার কাছে দুটো এক্সপেরিয়েন্স দুটো আলাদা মানুষের প্রতি যায়। যখন তার বয়স ধীরে ধীরে একটু বড় হতে থাকে, যখন সে 3-4 বছর বয়সের দিকে এগোয়, তখন সে ধীরে ধীরে বুঝতে পারে যে না, অ্যাকচুয়ালি সেটা একটাই মানুষ, একটা মানুষের প্রতি তার দুই রকমের অভিজ্ঞতা তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি তার যে পুরো বডিটা সেটা হচ্ছে একটাই বডি, সেটা একটা কোহারেন্ট, একটা ইউনিটারি সাবজেক্ট, একটা নির্দিষ্ট বস্তু। এবং সেটা যখন সে উপলব্ধি করে সেটাকে আমরা বলছি কি মিরর স্টেজ। আয়নার মধ্যে যখন সে নিজেকে দেখে তখন সেটা বুঝতে পারে তার শরীরটা একটা জিনিস, একটা গোটা ইউনিট, এবং তার হাত পা বডি সব কিছু তার নিজের পরিচালনার মাধ্যমে চলাফেরা করছে। ওই যে সত্তাটা যেটা সে আয়নার মধ্যে দেখতে পাচ্ছে সেটাই হচ্ছে তার ইগো। অর্থাৎ এখানে সাবজেক্ট পারসিভ দ্য সাবজেক্ট ইটসেলফ অ্যাজ অ্যান অবজেক্ট, অর্থাৎ মন মানসিক অবস্থাটা সে নিজেকে দেখছে একটা বস্তু আকারে। আমাদের মন বাইরের সমস্ত জিনিসকে বিভিন্ন বস্তু রূপে দেখে, অর্থাৎ একটা বই খাতা ঘর বাড়ি জিনিসপত্র অন্য বাবা মা বন্ধু তাদের সবাইকে কতগুলো এন্টিটি, কতগুলো সত্তা বা কতগুলো বস্তু আকারে দেখে। তাদের কারোর ফিলিংস আছে, কারোর নেই, কারোর ইমোশনস আছে। যদি বস্তু হয় তাহলে তার ইমোশনস নেই। নাও এই যে একটা জগৎ, সেই জগৎ থেকে যখন দেখছে কিন্তু তার নিজের এক্সপেরিয়েন্সগুলো, নিজের ইমোশনসগুলো, নিজের ফিলিংসগুলো সেই জগতের মধ্যে নেই, সেই জগতের বাইরে, সে জগৎটাকে বাইরে থেকে এক্সপেরিয়েন্স করছে। কিন্তু যখন সে আয়নার মধ্যে দেখছে তখন সে অন্যান্য যে মানুষ বাবা মা বন্ধু বা আত্মীয় স্বজন তাদের যে লিস্ট তার মাঝখানে সে নিজেকে বসাচ্ছে। অর্থাৎ অন্যদের চোখ দিয়ে নিজেকে দেখলে ঠিক একই রকম একটা এন্টিটির মতো সে নিজেকে খুঁজে পাবে। সে যেমন অন্যদেরকে দেখে, বাবা মানে হচ্ছে এই সত্তাটা, এই মানুষটা, মা মানে হচ্ছে এই সত্তাটা, ঠিক তেমনই সে নিজেকে সেই লিস্টের মধ্যে খুঁজে পায়। সেটাই হচ্ছে কি তার ইগো সেলফ ডেভেলপ হয়। এই যে ইগো সেলফ ডেভেলপ হলো, এই ইগোটা একটা ইমাজিনারি বিষয়, একটা কাল্পনিক বিষয়, একটা ইমাজিনারি ডাইমেনশন। এই যে ইমাজিনারি ডাইমেনশন সেটা আমাদের মনের মধ্যে সবার প্রথমে তার রেজিস্টার হয়, সেটা আমাদের মনের মধ্যে সেই ডাইমেনশনটা সবার প্রথমে সৃষ্টি হয় আমাদের চেতনার মধ্যে, কনসিয়াসনেসের মধ্যে। এর পরবর্তীকালে যেটা আসে আমাদের মনের মধ্যে সেটাকে আমরা বলছি কি সিম্বলিক। সিম্বলিক মানে কি, যে বয়সে আমরা ল্যাঙ্গুয়েজ শিখি সেই বয়স থেকে ধীরে ধীরে আমাদের মনের মধ্যে সিম্বলিক ডাইমেনশনটা তৈরি হয়। সিম্বলিক মানে কি, সিম্বলিক ডাইমেনশন মানে হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা অনেকগুলো রুলস ফলো করছি, অনেকগুলো নিয়ম কানুন মেনে চলছি। যখন আমরা রাস্তা দিয়ে যাই তখন ট্রাফিক লাইট দেখি, আমরা সেই ট্রাফিক রুলসগুলোকে ফলো করি, একটা বিগ আদার। সিম্বলিক মানে হচ্ছে কি, যেটাকে লেখন বলে থাকে কি বিগ আদার, অর্থাৎ আমাদের যে সত্তা বা আমাদের যে সেলফ তার থেকে বড় একটা সত্তা, একটা বড় একটা সেলফ, যার অর্ডার বা যার ইনস্ট্রাকশনগুলো, সে যে নিয়মগুলো বলে দিচ্ছে সেগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। সেই মেনে চলার মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে নির্ধারণ করতে পারি। সমাজে চলাফেরা করা, রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে অর্থনৈতিক বিষয়বস্তু, আমাদের পারিবারিক জীবন ইত্যাদি ইত্যাদি। এই যে বিগ আদার, যে নিয়ম বা যে অর্ডারগুলো আমরা ফলো করছি সেটা যে কোনো রূপের হতে পারে। কখনো সেটা ফর এক্সাম্পল যেমন ট্রাফিক লাইট, রাস্তায় লাল আলো দেখলে থেমে যেতে হবে। নাও এই যে একটা রুল, একটা নিয়ম যেটা আমরা মেনে চলছি, আমাদের বাড়িতে আমাদের বাবা মা আমাদেরকে কিছু বলছে যে তুমি এই কাজটা করবে না, আমাদেরকে সেই অথরিটিটা, সেই যে একটা হায়ার পাওয়ার, তার কথা শুনে আমাদেরকে চলাফেরা করতে হবে। জগতে এন্টার হতে গেলে, অর্থাৎ যখন ছোটবেলা থেকে বড় হচ্ছি তখন সেই অথরিটিকে আমরা মেনে চলছি। সেটা আমাদের প্যারেন্টস হতে পারে, আমাদের স্কুলের কোনো টিচার হতে পারে বা হেড টিচার হতে পারে, অথবা কোনো পলিটিশিয়ান হতে পারে, আবার সেটা কোনো রিলিজিয়াস সিস্টেমের মধ্যে কোনো গড হতে পারে। গড আমাদের স্ক্রিপচার্সের মধ্যে এই রুলসগুলো লিখে দিয়ে গেছে বা এই নিয়মগুলো লিখে দিয়ে গেছে, আমাদেরকে এইগুলোই ফলো করতে হবে, এর বাইরে আমরা অন্য কিছু করতে পারবো না। এই যে নিয়ম ফলো করা, এই যে ল অ্যান্ড অর্ডারকে মেনে চলা, সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক, হিউম্যান রাইটস, রিলিজিয়াস, কালচারাল ইত্যাদি ইত্যাদি, এটাই হচ্ছে কি একটা সিম্বলিক অর্ডার। সিম্বলিক অর্ডারে আমরা অনেক সময় এন্টার করতে অনেক বেশি প্রবলেম হয়। অনেক সময় আমরা দেখি যখন আমরা অনেক বড় হয়ে গেছি তারপরেও কি হয়, হয়তো আমরা অফিসে কাজ করছি, আমাদের কোনো বস আছে, কিন্তু সেই বস, তার কোনো ইনস্ট্রাকশান আমাদের একদম ফলো করতে ভালো লাগে না।
কোনো অথরিটির কথা শুনে চলতে আমাদের ভালো লাগে না। অর্থাৎ আমাদের মনটা এখনো পর্যন্ত সেই ইম্যাজিনারি ডাইমেনশনের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে, সেখানেই অপারেট করছে। সে পুরোপুরি সিম্বলিক ডাইমেনশনটাকে এক্সপ্লোর করতে পারেনি, সেই ডাইমেনশনের যে রেজিস্টারটা তার মধ্যে পুরোপুরি হয়ে ওঠেনি, যার ফলে সমাজের যে গঠন বা নিয়ম সেটাকে সে গ্রহণ করতে পারছে না, সেটাকে সে একসেপ্ট করতে পারছে না। সেটাকে একসেপ্ট করার মাধ্যমে নিজে যে অনেক ছোট, যে আমরা যে ইনসিগনিফিক্যান্ট, সেই জিনিসটাকে মানে মেনে নিতে অনেক বেশি প্রবলেম্যাটিক ফিল হচ্ছে। কেন? কারণ তার মনের মধ্যে সেই সিম্বলিক জিনিসটা রেজিস্টার হয়ে ওঠেনি। না, অর্থাৎ অথরিটির বিরুদ্ধে আমাদের মনটা কাজ করছে, একটা ফ্রিকশন কাজ করছে। ওকে, আর ইম্যাজিনারি মানে কি? ইম্যাজিনারি মানে যেখানে আমাদের ফ্যান্টাসি, আমাদের রোম্যান্টিক লাইফ, আমাদের মধ্যে একটা আইডিয়াল পার্টনারের যে বিহেভিয়ার, বা যে আমরা একটা রোম্যান্টিক প্রেমের মধ্যে থাকবো, বা অনেক যখন আমরা বলিউডের কোনো গান শুনি, হিন্দি সিনেমার সং শুনি, বা কোনো একটা রোম্যান্টিক নভেলস পড়ি, আমাদের একটা কাল্পনিক একটা সিনারিওর কথা ভাবি যেখানে আমরা সম্পূর্ণ হয়ে গেছি, আমরা ফুলফিলড হয়ে গেছি, সেই যে অবস্থাটা আমাদের মনের মধ্যে চলতে থাকে সেটা হচ্ছে কি ইম্যাজিনারি। সেই জিনিসটা হচ্ছে কি ইম্যাজিনারি, যেখানে আমাদের ইগোটা পুরোপুরি একটা আইডিয়াল ইগো তৈরি হচ্ছে, একটা আইডিয়াল আমাদের সত্তাটা পুরোপুরি ফুলফিলড হচ্ছে। সেটা হচ্ছে কি ইম্যাজিনারি ডাইমেনশনের মধ্যে আমাদের মন অপারেট করছে। যখন আমরা অফিসে যাচ্ছি, বিভিন্ন ইউনিফর্ম পরছি, মিলিটারি ইউনিফর্ম পরছি, বা স্কুল কলেজের ইউনিফর্ম পরছি, এখানে ব্যাচ লাগাচ্ছি, বা ট্রাফিক রুলসে আমরা দাঁড়িয়ে পড়ছি, কেউ আমাদেরকে বিভিন্ন ডকুমেন্টসে আমাদের সাইন করতে হচ্ছে, ল অ্যান্ড অর্ডার মেনে চলতে হচ্ছে, সেগুলো কি আমরা সিম্বলিক ডাইমেনশন মেনে চলছি। এই যে ইম্যাজিনারি আর এই যে সিম্বলিক, এই দুটো জিনিস মিলিয়ে, এই দুটো জিনিস যোগ করে যেটা দাঁড়ায়, সেটাকেই আমরা বলছি কি রিয়েলিটি। এই রিয়েলিটি কিন্তু ল্যাকানের থিওরিতে যেটাকে বলা হয় রিয়েল, সেটা নয়। রিয়েল আর রিয়েলিটি দুটোর মধ্যে অনেক অনেক ডিফারেন্স আছে। বাইরের যে পুরো জগৎটা সেটা হচ্ছে কি এই রিয়েলিটি, এই ইম্যাজিনারি আর এই সিম্বলিক মিলে তৈরি, এবং তার সেই ডাইমেনশনগুলো আমাদের মনের মধ্যেও তার অস্তিত্ব আছে। এবার রিয়েল মানে কি? রিয়েল মানে হচ্ছে কি এক ধরনের ট্রমাটিক ইভেন্ট, এমন একটা ঘটনা, এমন একটা মুহূর্ত, বা এমন একটা অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স যেটা এসে এই যে ইম্যাজিনারি আর এই যে সিম্বলিক সেটাকে শ্যাটার করে দেয়। অর্থাৎ ফর এক্সাম্পল, রিসেন্টলি যে পেহেলগাম অ্যাটাকটা হলো ইন্ডিয়াতে, ইন্ডিয়ার কাশ্মীরে, সেখানে কি হলো, এই ঘটনাটা এতটাই ভয়ানক বা মানে এতটাই কষ্টের বা যন্ত্রণাদায়ক যে জিনিসটার ফলে যে পুরো যে সিস্টেমটা ছিল, যে সিম্বলিক অর্ডারটা ছিল, সেখানে একটা ড্যামেজ তৈরি হলো, একটা হ্যামারিং হলো, যার ফলে কি এই ঘটনাটা একটা রিয়েল ঘটনা, একটা রিয়েল জিনিস, একটা ট্রমা। যখন কারুর সমাজে কোনো রেপ হয় বা কোনো ক্রাইম হয়, তখন সেটা কি একটা ট্রমা। না, এটা একটা সোশ্যাল লেভেলে আমি উদাহরণ দিলাম। একই রকম জিনিস আমাদের ব্যক্তিগত জীবনেও হতে পারে। আমাদের জীবনে হতে পারে কোনো সময় আমাদের প্যারেন্টস বা আমাদের কোনো নতুন সন্তান জন্ম হয়েছে যে হয়তো মৃত, বা সন্তান জন্ম হওয়ার পর 3 বছর পরে সে অ্যাক্সিডেন্টে মারা গেছে, বা আমাদের কাছের কোনো প্রিয় মানুষ মারা গেছে, বা আমাদের অন্য কোনো ঘটনা ঘটেছে, যার ফলে কি একটা ট্রমাটিক ইভেন্ট তৈরি হচ্ছে, এমন একটা ঘটনা যে ঘটনাটা অন্যান্য সমস্ত ঘটনার যে সজ্জা, সেই সজ্জার মধ্যে থেকে আলাদাভাবে অবস্থান করে, সে ডিসপ্লেসড হয়ে আছে, সেটার কোনোভাবে একটা মানে আমরা খুঁজে বার করতে পারি না। সেই ঘটনাটাকে বাকি ঘটনার সাথে আমরা যোগ করে, অ্যাসোসিয়েট করে আমরা সেটাকে দাঁড় করাতে পারি না। সেই সিম্বলিক যে স্ট্রাকচার বা সেই যে ইম্যাজিনারি যে স্ট্রাকচার, তার মধ্যে আমরা সেই ঘটনাটাকে যোগ করে দিতে পারি না, তার মধ্যে আমরা অনেকগুলো অ্যাসোসিয়েশনের মাধ্যমে সেই ঘটনাটাকে বেঁধে ফেলতে পারি না। সেটা সেই ইম্যাজিনারি আর সেই সিম্বলিক ডাইমেনশনের থেকে আলাদাভাবে এক্সিস্ট করে। সেই যে ঘটনাটা, সেটাকেই আমরা বলছি কি রিয়েল। যখন আমরা আরও বড় হতে থাকি ধীরে ধীরে, তখন আমরা এই রিয়েলের সামনে কনফ্রন্ট করি, রিয়েলের সামনে এসে দাঁড়াই। নাও এবার এখানে আরও একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, যে সিম্বলিক যে ডাইমেনশনটা, সেখানে যে রুলসগুলো আমরা ফলো করি, যে নিয়মগুলো আমরা মেনে চলি, সেই সমস্ত নিয়ম কিন্তু আমরা জানি না। যেমন ফর এক্সাম্পল, কিছু নিয়ম আমরা এমন মেনে চলি যে নিয়মগুলো সম্পর্কে আমরা যদি রিফ্লেক্ট করি বা সেলফ অ্যাওয়ার হওয়ার চেষ্টা করি, তাহলে আমরা সেটা সম্পর্কে সচেতন হতে পারবো, আমরা জানতে পারবো যে আমরা এই নিয়মগুলো ফলো করি। যেমন ফর এক্সাম্পল, গ্রামাটিক্যাল রুলস বা লস। আমরা বাংলা ভাষায় কথা বলি বা অন্য যে কোনো ভাষায় যখন আমরা কথা বলি, সেই ভাষার কিছু ব্যাকরণগত নিয়ম থাকে, কিছু সিনট্যাক্স থাকে। আমরা নিজের অজান্তেই ছোটোবেলা থেকে সেই নিয়মগুলোকে ফলো করি, কিন্তু আমরা জানি না যে আমরা সেই নিয়মগুলো ফলো করছি। কিন্তু যদি আমরা সেলফ রিফ্লেক্ট করি, আমরা যদি সেলফ অ্যাওয়ার হওয়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমরা সেই নিয়মগুলো ফলো করছি। এরপরে আরেক রকমের নিয়ম থাকে, যেগুলো হচ্ছে কি
যে নিয়মগুলো আমরা সাইলেন্টলি ফলো করি, অর্থাৎ আমি সেই নিয়মগুলো ফলো করছি, তুমিও ফলো করছো, অন্যরাও সেই নিয়মগুলো মেনে চলছে, কিন্তু আমরা কেউ একে অপরকে বলছি না যে আমরা সেই নিয়মগুলো ফলো করছি। বিশেষ করে সেগুলো এরোটিক বা অবসিন রুল হয়, সেগুলো কিছু সেক্সুয়াল এলিমেন্টের সাথে কানেক্টেড রুলস হয়, যে রুলসগুলো আমরা সবাই সমাজে মেনে চলি, কিন্তু আমরা কেউ একে অপরের সামনে সেই নিয়মগুলো যে মেনে চলছি সেটা আমরা বলি না। এবং এটা ছাড়াও আরও এক ধরনের রুলস হয় যেগুলো আমাদের আনকনসিয়াস প্রহিবিশন। আমাদের অবচেতনের মাধ্যমে আমাদের আনকনসিয়াস মাইন্ড আমাদেরকে বাধা দেয় সেই কাজগুলো করার জন্য, সেই নিয়মগুলো আমরা মেনে চলি। আমরা সেই নিয়মগুলো মেনে চলি, কিন্তু আমরা জানি না যে আমরা সেই নিয়মগুলো মেনে চলছি। ওকে, অর্থাৎ সিম্বলিক যে ডাইমেনশন, তার মধ্যে আমরা যে লস বা রুলসগুলো মেনে চলি সেগুলো বিভিন্ন লেয়ার্সে কাজ করে। ইম্যাজিনারি যে ডাইমেনশন, সেখানেও সেই যে ফ্যান্টাসিগুলো চলতে থাকে, যে আইডিয়াল সেলফ এর কথা আমরা ভাবি, সেগুলো বিভিন্ন লেয়ার্সে চলতে থাকে। আবার একই রকমভাবে যে রিয়েল বা ট্রমা, সেটা একটা ডাইমেনশন, অর্থাৎ সেখানে অনেকগুলো আলাদা আলাদা ঘটনা, অনেক রকমের রিয়েল জিনিস তৈরি হয়। রিয়েল হচ্ছে এক ধরনের এমটিনেস, এক ধরনের শূন্যতা, একটা খালি, একটা ল্যাক, একটা কোনো জিনিস যেটা আমরা পাইনি বা যেটা ফুলফিলড হয়নি, সেটা হচ্ছে রিয়েল। কিন্তু অনেক সময় আমরা মনে করি রিয়েল মানে হচ্ছে কি ম্যাথামেটিক্সে জিরো, যেমন যার কোনো ভ্যালু নেই, সেটা হচ্ছে রিয়েল। কিন্তু এমনটা নয়। আমার ক্ষেত্রে যেটা রিয়েল আর তোমার ক্ষেত্রে যেটা রিয়েল, সেই দুটো কিন্তু আলাদা। রিয়েল তৈরি হয় এই যে সিম্বলিক আর এই যে ইম্যাজিনারি আর এই যে সিম্বলিক, তার যে স্ট্রাকচার, তার যে গঠন, সেই গঠনের মধ্যে দিয়ে রিয়েলটা জেগে ওঠে। রিয়েলটা হচ্ছে কি এই দুটো জিনিসের বিভিন্ন ছোট ছোট ইউনিট কম্পোজিট হয়ে সেগুলো মিলে একটা স্ট্রাকচার, একটা গঠনের মতো তৈরি করছে, তার মধ্যে একটা শূন্যতা তৈরি হচ্ছে। সেই যে শূন্যতাটা, সেটাই হচ্ছে কি রিয়েল। সেই যে ট্রমাটা, সেটাই হচ্ছে রিয়েল। সেই রিয়েলের মধ্যে অ্যাকচুয়ালি ট্রমাগুলো এক্সিস্ট করে। ট্রমাগুলোকে আমরা রিয়েল বলবো না, বরঞ্চ যে ট্রমা, সেগুলোকে আমরা বলবো রিয়েলের একটা এজেন্টের মতো। রিয়েল যে ডাইমেনশন, তার মধ্যে ট্রমাগুলো এক্সিস্ট করে। এবার আমার মধ্যে যে শূন্যতাটা এক্সিস্ট করে আর তোমার মধ্যে যে শূন্যতাটা, সেটা কিন্তু ডিফারেন্ট। ম্যাথামেটিক্সের যে জিরো আছে, সেটার ভ্যালু কিন্তু হোল ওয়ার্ল্ডে সবার জন্য সেম। কিন্তু আমার যে ইম্যাজিনারি ডাইমেনশন, যে সিম্বলিক ডাইমেনশন, সেই জিনিসগুলোর দ্বারা যে স্ট্রাকচারটা আমার মনের মধ্যে ডেভেলপ হয়েছে, আমি যেরকম ফ্যামিলিতে বড় হয়েছি, আমি যেরকম সোসাইটিতে বড় হয়েছি, যে ধরনের লস রুলস মেনে চলেছি, আমার যে ধরনের ফ্যান্টাসিস ডেভেলপ হয়েছে, সেই জিনিসগুলোর দ্বারা, তার স্ট্রাকচারের দ্বারা আমার মধ্যে যে শূন্যতা, যে রিয়েলটা ডেভেলপ হয়েছে, আর তোমার মধ্যে যেটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু ডিফারেন্ট। যার ফলে রিয়েল এমন কোনো জিনিস নয় যেটা একটা ম্যাথামেটিক্যাল অ্যাবসলিউট জিরো, বরঞ্চ একটা স্ট্রাকচারাল জিরো, একটা স্ট্রাকচারাল ভ্যানিটি, একটা ভয়েড, যেটা হচ্ছে সেই ইম্যাজিনারি আর সেই সিম্বলিক, তার যে ফ্লো, তার যে স্ট্রাকচার, তার মধ্যে একটা হলো, তার মধ্যে একটা ছেদ বা একটা কুয়োর মতো, যেটাকে আমরা দাগ টেনে বা যেটাকে আমরা সংকোচন করে ওই সিম্বলিক আর ইম্যাজিনারির বিভিন্ন যে এলিমেন্ট বা তার যে কন্টেন্ট, তার যে বিষয়বস্তু, সেই যে নিয়ম কানুনগুলো বা সেই যে ফ্যান্টাসিগুলো, সেগুলো দিয়ে সেই জায়গাটা, সেই হলোটাকে আমরা ঢেকে দিতে পারি না। সেটা আমাদের সামনে বারবার উঠে আসে। এই যে উঠে আসা, সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য, যেন সেই রিয়েলের সামনে এসে আমাদেরকে দাঁড়াতে না হয়, তার জন্যই আমরা হচ্ছে এই ইম্যাজিনারি আর সিম্বলিক, এই দুটোকে কনস্ট্রাক্ট করেছি। এই বাস্তব জগৎটাকে, আমরা এই সোসাইটিটাকে ডেভেলপ করেছি, যাতে করে আমরা রিয়েল থেকে পালিয়ে যেন বাঁচতে পারি। কারণ রিয়েল হচ্ছে বেদনাদায়ক, অত্যন্ত ভয়ঙ্কর, একটা হরিবেল জিনিস, একটা ডেঞ্জারাস জিনিস, যেটাকে আমরা কনফ্রন্ট করতে চাই না। এবার এটার মানে কি, এটাকে যদি আমরা আরও একটু এক্সপ্লিসিটলি আর একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি এটার অ্যাকচুয়াল মানে কি, তাহলে আমরা দেখব যে একটা ড্রিমের উদাহরণ নেওয়া যায়। ফ্রয়েডের রাইটিংয়ের মধ্যে একটা ড্রিমের এক্সপ্লেনেশন আছে, একই ড্রিমের এক্সপ্লেনেশন ল্যাকনের রাইটিংয়ের মধ্যেও এক্সিস্ট করে। সেটা কি, একবার কি হচ্ছে, একটা ঘরের মধ্যে একটা চাইল্ড, সে মারা গেছে, সে ডেড, তো তার ডেড বডিটা একটা বিছানার উপরে শোয়ানো আছে, এবং তার ডেড বডির শেষে তার ধারে কতগুলো কার্টেন ঝুলছে, এবং সেখানে জানালার ধারে কতগুলো মোমবাতি রাখা আছে, এবং তার ডেড বডির পায়ের ধারে একটা চাকর, সে বসে আছে, সে ডেড বডিটাকে দেখাশোনা করছে, আর ডেড বডির ধারে বসে আছে তার বাবা। কিন্তু সারাদিন অনেক কষ্ট পাওয়ার পর, অনেক বিভিন্ন রকমের মানসিক অবসাদের ফলে, যেহেতু তার ছেলে মারা গেছে, তার ছেলে ডেড বডির সামনে সে এতক্ষণ বসেছিল, সেজন্য সে সেই ঘর থেকে পাশের ঘরে চলে যায়। পাশের ঘরে গিয়ে সে বিছানার উপরে ঘুমিয়ে পড়ে, এবং দরজাটা সামান্য খোলা থাকে। যখন সে ঘুমিয়ে পড়ে, ঘুমের মধ্যে
সে স্বপ্ন দেখে যে তার ছেলে জেগে উঠেছে এবং তার ছেলের গায়ে আগুন জ্বলছে তার সারা শরীরে, এবং তার ছেলে তার বাবার কাছে এসে বাবাকে ডাকছে, ফাদার কান্ট ইউ সি আই এম বার্নিং, ফাদার কান্ট ইউ সি আই এম বার্নিং, অর্থাৎ বাবা তুমি কি দেখতে পাচ্ছ না আমি মারা যাচ্ছি, মানে আমি কি না সরি বাবা তুমি কি দেখতে পাচ্ছ না আমি পুড়ে যাচ্ছি, আমি জ্বলছি, আমার গায়ে আগুন লেগে আছে। যখন এই কথাটা বারবার মানে তার স্বপ্নের মধ্যে এই কথা যখন বারবার সে তার বাবাকে বলছে ছেলেটা, তখন হঠাৎ করে বাবার ঘুমটা ভেঙে গেল। যখন সে ঘুম ভেঙে গেল তখন সে পাশের ঘরে দেখতে পাচ্ছে অ্যাকচুয়ালি সত্যি সত্যি আগুন জ্বলছে। সে পাশের ঘরে গেল, গিয়ে দেখলো যে মোমবাতিগুলো জ্বলছিল সেই মোমবাতিগুলো পড়ে গেছে, কারণ যে দারোয়ানটা ছিল সে ঘুমিয়ে পড়েছে, তার হাত লেগে মোমবাতিটা পড়ে গেছে কার্টেনের উপরে, সেই জানালার যে পর্দাগুলো ছিল, যার ফলে সেখান থেকে আগুন জ্বলে তার ছেলে যে বেডের উপরে শুয়েছিল সেই বেডের চারিদিকে আগুন লেগে যেতে শুরু করেছে। তারপর বাবা সেই আগুনটা নেভায়। এবার এই যে স্বপ্ন দেখলো বাবা, এই স্বপ্নটার এক্সপ্লেনেশন দুরকম হতে পারে। একটা প্রাথমিক এক্সপ্লেনেশন দেওয়া হয় যেটা, যে যখন বাবা সেখানে ঘুমাচ্ছে তখন যে স্মোক মানে যেহেতু আগুন জ্বলছে, সেই আগুন জ্বলার ফলে সেই আগুনের যে স্মোকটা সেটা বাবার নাকে গিয়ে লাগছে, যার ফলে কি হচ্ছে তার সেন্সেসগুলো যখন অচেতন হয়ে আছে, সে তো ঘুমের মধ্যে আছে, সেই চেতনাতে যখন সেটা ধাক্কা পড়ছে, যখন আমরা ঘুমের মধ্যে থাকি না তখন আমাদের ঘুমটা কন্টিনিউ হতে থাকে, মানে স্লিপ নিজেকে আরও এক্সটেন্ড করতে চায়, ঘুম চায় যেন আমরা আরও অনেক ঘুমিয়ে থাকি, ঘুম থেকে ভেঙে উঠতে চায় না ঘুম, ঠিক আছে। যেহেতু আমরা ঘুমের মধ্যে আছি এবং আমাদের সেন্সেসের মধ্যে বাইরের জগৎ থেকে একটা স্টিমুলেশন যাচ্ছে, একটা এক্সাইটেশন তৈরি হচ্ছে, একটা সাড়া জন্মাচ্ছে, ওই আগুন জ্বলার ফলে একটা গন্ধ বার হচ্ছে বা একটা স্মোক তৈরি হচ্ছে যেটা নাকের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং যাতে করে ঘুম থেকে জেগে না ওঠে, যাতে আরও কিছুক্ষণ যেন ঘুমের মধ্যে থাকতে পারে বাবা, সেই জন্য সেই স্মোকের সেই এক্সাইটেশনটাকে ড্রিমে কনভার্ট হয়ে যাচ্ছে, একটা স্বপ্নের মধ্যে কনভার্ট হয়ে যাচ্ছে, যার ফলে কি সেই স্বপ্নের মধ্যে দিয়ে বাবা আরও, যেহেতু সেই স্বপ্নটা জেগে উঠছে মনের মধ্যে, সেই জন্য বাবা আরও কিছুক্ষণ ধরে যেন ঘুমাতে পারে। তারপর একটা সময় সে ঘুম থেকে জেগে উঠলো এবং সেটাকে তার ছেলেকে মানে আগুনটা নেভালো আর কি গিয়ে। এটা হচ্ছে প্রাথমিক এক্সপ্লেনেশন। দ্বিতীয় এক্সপ্লেনেশনে আমরা জানতে পারবো অ্যাকচুয়াল রিয়েল বলতে কি বোঝায়। দ্বিতীয় এক্সপ্লেনেশন হচ্ছে এটাই, কেন বাবা প্রকৃত অর্থে ঘুম থেকে জেগে উঠলো, কেন স্লিপটা ব্রেক হয়, কেন আমরা সবসময় ঘুম থেকে জেগে উঠি যখন আমরা স্বপ্ন দেখি, কেন এরকম হয়, ওয়াই স্লিপ ব্রেকস। এটা অত্যন্ত একটা ফান্ডামেন্টাল কোশ্চেন। যখন বাবা সে ঘুমাচ্ছিল এবং স্বপ্নের মধ্যে দেখছে তার ছেলে এসে থেকে বলছে, ফাদার কান্ট ইউ সি আই এম বার্নিং, তখন ড্রিমটা তো তৈরি হলো সেই স্মোকটা নাকে এসে এক্সাইটেশনের জন্য, কিন্তু স্বপ্নটা কেন এই রকম রূপ নিল, যেখানে ছেলের গায়ে আগুন লেগে আছে এবং ছেলে বাবাকে ধাক্কা দিয়ে বলছে, কান্ট ইউ সি আই এম বার্নিং, তুমি দেখতে পাচ্ছ না যে আমি আগুনে পুড়ে যাচ্ছি। স্বপ্নটা তো অন্য যে কোনো রকম রূপ নিতে পারত, ঘোড়া দৌড়াচ্ছে বা অন্য পাখি আসছে বা ছেলে বাবাকে ডাকছে, অন্য যে কোনো, এইরকম কেন রূপ নিল? কারণ এই যে পার্টিকুলার স্বপ্নের যে স্ট্রাকচারটা বা রূপটা নিয়েছে, তার মধ্যে সেই স্বপ্নের মধ্যে আরও একটা বাস্তব উঠে আসছে, যে বাস্তবটা নর্মাল যে প্রতিদিনের যে বাস্তব তার মধ্যে নেই, তার মধ্যে আমরা দেখতে পাই না, স্বপ্নের মধ্যে দিয়ে সেই বাস্তবটা উঠে আসতে পারছে একমাত্র। সেটা কি? সেটা হচ্ছে একটা ফর্ম অফ অ্যাংজাইটি, একটা ফর্ম অফ গিল্ট। বাবা যে তার ছেলের জন্য কিছু করতে পারেনি, ছেলে যে মারা গেছে, মৃত, সে তার নিজের রেসপন্সিবিলিটি, ছেলেকে রক্ষা করা, তার জীবনকে সার্থক করার জন্য যে ক্ষমতা, সেটা বাবার কাছে হয়তো ছিল না। সে সেই জিনিসটা করতে যে না পারায় তার ফলে যে গিল্টটা, সেই গিল্টটা ওই স্বপ্নের মধ্যে দিয়ে জেগে উঠছে। যখন ছেলে এটা বলছে যে ফাদার কান্ট ইউ সি আই এম বার্নিং, আমি পুড়ে যাচ্ছি, অর্থাৎ আমি মারা যাচ্ছি, তুমি এটা দেখতে পাচ্ছ না, তুমি এটা বুঝতে পারছো না, তুমি আমাকে রক্ষা করতে পারছো না, এই যে জিনিসটা সেটা ওই স্বপ্নের মধ্যে দিয়ে ওই গিল্টটা উঠে আসছে। ওই যে গিল্ট, সেটাই হচ্ছে কি রিয়েল, যেটা ওই স্বপ্নের মধ্যে দিয়ে জেগে উঠছে। এবং প্রাথমিক অবস্থায় স্বপ্নটা তৈরি হয়েছিল কেন? যাতে করে স্লিপটা, ওই যে ঘুমটা যেন সেটা কন্টিনিউ হয়, যেন আরও কিছুক্ষণ যেন সে ঘুমের মধ্যে থাকতে পারে বাবা, এই বাস্তব থেকে দূরে থাকতে পারে, যেখানে মানে প্রকৃত যেটা নর্মাল যেটা রিয়েলিটি, সেখান থেকে যেন সে দূরে থাকতে পারে, ঘুমের মধ্যে যেন থাকতে পারে। তার জন্য ওই স্মোকের এক্সাইটেশনের ফলে স্বপ্নটা তৈরি হয়েছে, যেন করে স্লিপটা যেন আরও কিছুক্ষণ প্রলং হয়। কিন্তু সেই স্বপ্নের মধ্যে আবার রিয়েল জিনিসটা জেগে উঠেছে, যেটা হচ্ছে সেই ট্রমাটা, সেই গিল্ট, যার ফলে
সেই রিয়েলের সামনে যখন তার চেতনাটা এসছে স্বপ্নের মধ্যে, যখন সে সেটা দেখতে পাচ্ছে, তখন সে আবার সেই স্বপ্নের দুনিয়া থেকে জেগে উঠে বাস্তবে ফিরে আসছে, অ্যাকচুয়াল বাস্তব, যেখানে হচ্ছে আমরা ইম্যাজিনারি আর সিম্বলিক ডাইমেনশনটাকে কনফ্রন্ট করি। আমরা এই ইম্যাজিনারি আর সিম্বলিক ডাইমেনশন দিয়ে রিয়েলিটিটাকে তৈরি করে রেখেছি, মানে বাস্তবের যে জগৎ, প্রতিদিনের যে জীবন, সেটাকে তৈরি করে রেখেছি, যাতে করে কি আমরা যেন রিয়েলটা সেটাকে যেন লুকিয়ে ফেলতে পারি। আর সেই রিয়েলটা স্বপ্নের মধ্যে যখন জেগে ওঠে, তখন স্বপ্ন থেকে ফিরে আমরা এই বাস্তবে চলে আসি। আর যখন বাস্তবের মধ্যে সেই রিয়েলটা বারবার ধাক্কা দেয়, বারবার জেগে ওঠার চেষ্টা করে, তখন আমরা তখন আমরা সেখান থেকে ফিরে গিয়ে ঘুমের মধ্যে যাওয়ার চেষ্টা করি, যেন আমরা কিছুক্ষণ রেস্ট নিই, আমরা স্লিপ স্টেটে চলে যাওয়ার চেষ্টা করি। অর্থাৎ রিয়েলিটি মানে যেটা বাস্তব, আর যেটা স্বপ্ন, যেটা ঘুমের মধ্যে আমরা দেখি, এই ড্রিম আর এই রিয়েলিটি দুটোর মাঝখানে আমরা যেটাকে পালিয়ে বাঁচার চেষ্টা করছি, সেটাই হচ্ছে কি সেই রিয়েল, সেই ট্রমাটিক ডাইমেনশন, যে ডাইমেনশনটাকে কনফ্রন্ট করার মাধ্যমে আমরা আমাদের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসটাকে ফেস করি, যেটা থেকে আমরা পালিয়ে বাঁচার জন্য আমরা রিয়েলিটির মুখে যাচ্ছি, একবার ড্রিমের দিকে যাচ্ছি। তো যখন আমরা ফ্যান্টাসি ডেভেলপ করছি, যখন আমরা ইম্যাজিনারি ডাইমেনশনে আছি, তার মানে সেটা অ্যাকচুয়ালি ড্রিমসের দিকে নয়। মানে ফ্যান্টাসি সেটা প্রকৃতপক্ষে রিয়েলিটি মানে যেটা বাস্তব, আর যেটা ড্রিমস, এই দুটোর মধ্যে ড্রিমসের সাইডে নয়, বরঞ্চ রিয়েলিটির সাইডে। কারণ ফ্যান্টাসির মাধ্যমেই, ফ্যান্টাসি আর সিম্বলিক মানে যেটা অ্যাকচুয়ালি ইম্যাজিনারি আর যেটা সিম্বলিক, সেই দুটোর মাধ্যমেই তৈরি হচ্ছে কি অ্যাকচুয়াল রিয়েলিটিটা। ওকে, আর সেই রিয়েলিটির ইনভার্সন হচ্ছে ড্রিম স্টেটটা, যেটা আমরা স্বপ্নের মধ্যে দেখি। আর তার মধ্যে উঠে আসছে কি রিয়েল, আবার নর্মাল বাস্তবের মধ্যে বিভিন্ন সময় ঘটনার মধ্যে দিয়ে উঠে আসে রিয়েল, যার ফলে আমরা দুটোর মধ্যে একটা অসিলেট করতে থাকি, যাতে করে আমরা অ্যাকচুয়াল রিয়েলটা যেটা ট্রমাটিক ডাইমেনশন, সেটাকে আমরা স্কেপ করতে পারি, সেটা থেকে যেন আমরা নিজেদেরকে বাঁচাতে পারি। তো এটা অত্যন্ত একটা ডার্ক পয়েন্ট অফ ভিউ লাইফের প্রতি, যে আমরা আমাদের ট্রমা থেকে বাঁচার জন্য বারবার করে এরকম করছি। এবং এই যে রিয়েল, এই যে ট্রমা, সেটা আমাদের আনকনসিয়াসে এক্সিস্ট করে, এবং সেটা আমাদের যে নর্মাল যে ডে টু ডে অ্যাক্টিভিটি, যেটা আমরা নর্মাল ডিসিশন নিই, রিলেশনশিপ হোক বা ফিনান্সিয়াল ডিসিশন হোক বা অন্য যে কোনো কাজকর্ম করি না কেন, আমরা অফিসে যাচ্ছি বা কোনো আচার অনুষ্ঠান বা যা কিছু আমরা করছি, সোশ্যাল লাইফ, পলিটিক্যাল লাইফ, ইকোনমিক লাইফ, সেটা সেই সমস্ত ডিসিশনের মধ্যে, সেই সমস্ত অ্যাপ্রোচগুলোর মধ্যে, যেটা অ্যাকচুয়ালি ইম্যাজিনারি আর সিম্বলিক, তার যে অ্যাপ্রোচ, তার মধ্যে, তার ব্যাকগ্রাউন্ডে সেই ট্রমাগুলো বা সেই রিয়েলটা আমাদেরকে একটা ড্রাইভের মতো ম্যানিপুলেট করতে থাকে। আমাদের ডিসিশনগুলো একটা অভিমুখ থেকে ডেভিয়েট করে একটা অন্য অভিমুখে পরিচালনা করে, কারণ সেই রিয়েলগুলোকে আমরা রেকগনাইজ করতে চাই না, সেগুলো থেকে আমরা পালিয়ে বাঁচতে চাই, সেগুলোকে আমরা কনফ্রন্ট করতে চাই না, তার সামনে এসে দাঁড়াতে চাই না। কিন্তু সেই রিয়েলটা চাই এক্সপ্রেস পেতে, সে নিজের একটা এক্সপ্রেশন খুঁজছে, সে যে তার যে একটা অস্তিত্ব আছে আমাদের মধ্যে, সেই অস্তিত্বটাকে সে আমাদের মধ্যে নিজেকে রেজিস্টার করানোর চেষ্টা করছে। তো কিন্তু আমরা সেটাকে গ্রহণ করার চেষ্টা করছি না, যার ফলে সে আনকনসিয়াসে থাকার মাধ্যমে আমাদের কনসিয়াস মাইন্ডের বিহেভিয়ারগুলোকে ম্যানিপুলেট করে, যেটা থেকে আমাদের পার্সোনালিটি বা আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স বা আইডেন্টিটি ডেভেলপ হয়। আমরা নিজের অজান্তেই বিভিন্ন সিচুয়েশানে, বিভিন্ন ঘটনায়, বিভিন্ন রকমের ডিসিশন বারবার একই ভুল করতে থাকি এবং নিতে থাকি। কেন? কারণ সেই রিয়েল একটা ড্রাইভের মতো, একটা ফোর্সের মতো আমাদের অজান্তেই আমাদেরকে ডেভিয়েট করছে বিভিন্ন ডিরেকশানে। সে নিজেকে রিকগনিশন পাওয়ার চেষ্টা করছে। আমাদেরকে সেটা খুঁজে বার করতে হবে, এবং সেটা যতটাই বেদনাদায়ক হোক না কেন, যতটাই কষ্টের হোক না কেন, সেটাকে রিকগনাইজ করতে হবে, সেটাকে অ্যানালিসিস করতে হবে, এবং সেটাকে বোঝার চেষ্টা করতে হবে সেটা ঠিক কীভাবে ঘটেছিল। রিয়েলকে কখনোই আমরা সামনে দেখতে পাই না, রিয়েল ঘটেছে রিয়েল ঘটবে সেটা আমরা কখনোই বুঝতে পারি না। রিয়েল যখন ঘটে গেছে, অলরেডি যখন ট্রমা তৈরি হয়ে গেছে, তার যে এফেক্ট, তার যে প্রভাব, তার যে শক, সেই শক ভ্যালুটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ওই ঘটনাটা অ্যাকচুয়ালি একটা রিয়েল ছিল, একটা ট্রমা ছিল। তার আগে থেকে আমরা সেটা কখনোই বুঝতে পারি না, যার ফলে আমরা সবসময় সেই শক ভ্যালুটা বা সেই ট্রমাটাকে মনে করতে চাই না। সেটাকে আমরা তার সেই শক ভ্যালুর জন্য আমরা সবসময় সেটাকে দূরে সরিয়ে দিতে চাই, সেটাকে আমাদের আনকনসিয়াসের মধ্যে পাঠিয়ে দিতে চাই, সেটা থেকে আমরা পালিয়ে বাঁচতে চাই। কিন্তু তার এফেক্টের মাধ্যমেই সে নিজেকে এক্সপ্রেস করার চেষ্টা করছে, তার সেই এফেক্টটাকে অ্যানালিসিস করার মাধ্যমে, সেই এফেক্টটাকে বোঝার মাধ্যমে, তার ব্যাকগ্রাউন্ডে যে ট্রমাটিক ইভেন্টটা ঘটেছে সেটাকে ইন্ট্রোস্পেক্ট করার মাধ্যমে আমরা সেখান থেকে ফ্রি
হতে পারি বা হওয়ার চেষ্টা করতে পারি, বা অ্যাটলিস্ট আমরা সেই রিয়েলটাকে আমরা ডিসলোকেট করতে পারি, মানে অনবরত সেই রিয়েলটাকে আমরা সংকুচিত করতে পারি, অনবরত সেই রিয়েলটাকে আমরা বারবার করে সিম্বলাইজ করতে পারি কোনো একটা ইম্যাজিনারি বা কোনো একটা সিম্বলিক ডাইমেনশনের মধ্যে, সেটাকে জুড়ে দেওয়ার মাধ্যমে, কোনো একটা কজ দেওয়ার মাধ্যমে, কোনো একটা কারণ দেওয়ার মাধ্যমে আমরা নিজের জীবনটাকে আরও সামনের দিকে পরিচালনা করার মাধ্যমে আমরা সেটাকে আমরা ওভারকাম করার ট্রাই করতে পারি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যেখানে আমরা বুঝলাম যে হোয়াট ইজ এ সাবজেক্ট, একটা সাবজেক্ট মানে কি, একটা মানুষ মানে কি, একটা সত্তা মানে কি। তার মধ্যে তিনটে ডাইমেনশন থাকে, ইম্যাজিনারি যেটা মিরর স্টেজে তৈরি হয়, সেকেন্ড যেটা হচ্ছে সিম্বলিক, যখন আমরা ল্যাঙ্গুয়েজ শিখি 7-8 বছর বয়স, ধরা যাক ক্লাস 1-2তে আমরা যখন পড়ি, তখন আমাদের মনের মধ্যে সেই সিম্বলিক ডাইমেনশন তৈরি হয়, রুলস রেগুলেশন ফলো করতে শুরু করি। এবং থার্ড যেটা হচ্ছে রিয়েল। আর এই তিনটে ডাইমেনশন মিলেই হচ্ছে আমাদের মাইন্ড বা আমাদের সাইকিক লাইফটা তৈরি হয়, এবং বাইরের জগৎটা বা রিয়েলিটিটা হচ্ছে ইম্যাজিনারি আর সিম্বলিকের অ্যাডিশন দুটো। আর ড্রিম আর রিয়েলিটির মধ্যে আমরা স্কেপ করার চেষ্টা করছি কাকে, না রিয়েলকে, অ্যাকচুয়াল প্রকৃত ট্রমাকে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, এবং নিচে কমেন্ট সেকশনে আমাকে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ল্যাকনের থিওরি জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ, জাস্ট বেসিক কতগুলো জিনিস সম্পর্কে আমরা জানলাম। এই থিওরিগুলো অনেক ডিপ আর অনেক ভাস্ট, অনেক বড়। আমরা ধীরে ধীরে সেই জিনিসগুলোকে একটু একটু করে কভার করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পরের ভিডিওতে আবার দেখা হবে। চলো, টাটা।